নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি গল্পের সাথে। গল্পটি যদি বলার সময় আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব ও একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। আমার আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো রকমের মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প চন্দ্রাবলী। গল্প পাঠে আমি অর্পিতা। আমার নাম প্রদীপ সাহা। আমি একজন সরকারি কর্মচারী। না, আমি কোনো বড় মাপের সরকারি চাকরি করি না। সামান্য স্কুল টিচার মাত্র। আর 1 বছর হলে আমার রিটায়ার লাইফ শুরু হবে। একটা মেয়ে আছে, তবে তার বিয়ে হয়ে গেছে। জামাইটা খুব ভালো মানুষ। এই সংসার, স্কুল জীবন, এই সবের মধ্যেও আমার একটা ভালো লাগার জায়গা আছে। তা হলো গল্পের বই পড়া, গল্প শোনা, গল্প বলা ইত্যাদি। আজ আমি আপনাদের যে গল্পটি বলবো, না, এটাকে ঠিক গল্প বলা যাবে না। এটা একটা সত্য ঘটনা, একটা মর্মান্তিক পরিণতির ঘটনা। মানুষ পাপ করলে সেই পাপের আগুনে একদিন যে তাকেও পুড়ে ছাই হয়ে যেতে হয়, এটা তারই ঘটনা। আমি যখন প্রথম স্কুল মাস্টারের চাকরি পাই, তখন আমাকে পলাশডাঙ্গা নামে একটি গ্রাম্য স্কুলে মাস্টারি করতে যেতে হয়েছিল। তখন আমার বিয়ে হয়নি, সংসারের চাপ বলতেও কিছু ছিল না। তাই বাবা মায়ের আশীর্বাদ নিয়ে ব্যাগটি গুছিয়ে সেখানে চলে গেলাম চাকরি করতে। কিন্তু সেখানে গিয়ে আমাকে যে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল তা বলা ঠিক হবে না। তারও একটা কারণ আছে। সেই স্কুলের সেক্রেটারি বিনোদবাবু খুব সজ্জন মানুষ ছিলেন। তিনি আমার সেই গ্রামে থাকার ও খাওয়া দাওয়ার নিজের হাতে ব্যবস্থা করে দিয়েছিলেন। শুধু তাই না, আমার 5-4 মাস খাটবার জন্য একটি লোককেও ঠিক করে দিয়েছিলেন। এক কথায় বলা যেতে পারে সেই সময় সে আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। আমার স্কুলের ছুটির দিনগুলো তার সাথেই কেটে যেত, গল্প করে, পাড়া বেরিয়ে। একদিন এই রকমই একটি ছুটির দিনে বিনোদবাবু আর আমি একটু আড্ডা দিতে বসেছিলাম। সঙ্গে ছিল মুড়ি আর নারকোল। সেই আমাকে এই পলাশডাঙ্গার মর্মান্তিক ঘটনা শোনায়, যা আজ আমি আপনাদের শোনাবো। গ্রামের নাম পলাশডাঙ্গা। আমি যে সময়ের কথা বলছি সেই সময়টা দেশভাগের পরপর। তখন অনেক গ্রামেই অনেক বড় বড় জমিদার তাদের অত্যাচার ও জমিদারি দুই সমানভাবে চালিয়ে যাচ্ছিলেন। আমি যে আজ ঘটনাটি বলবো সেটি পলাশডাঙ্গা গ্রামের সূর্যকান্ত চৌধুরীর ঘটনা। এই পলাশডাঙ্গার জমিদারির উৎস ছিলেন চন্দ্রনীলকান্ত চৌধুরী। তিনি জমিদার হিসাবে ছিলেন দাম্ভিক, অত্যাচারী ও দুশ্চরিত্র। মেয়ে মানুষ তার কাছে ছিল একটা খেলার বস্তু। এমনকি তিনি তার স্ত্রীকেও পায়ে ধুলো মনে করতেন। কিন্তু তার স্ত্রী ছিল সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। যেমন তার রূপ তেমন তার গুণ, এবং সেই গুণের জোরেই নীলকান্ত চৌধুরীর একমাত্র উত্তরাধিকারী কমলকান্ত চৌধুরীকে তিনি তার মতো তৈরি করলেন, শান্ত, চরিত্রবান ও দয়ালু। অত্যাচারী রাজা নীলকান্ত চৌধুরী যখন মারা গেলেন, গ্রামের লোক শান্তির নিঃশ্বাস ফেললেন এবং কমলকান্ত চৌধুরী জমিদার হয়ে বসলেন। তখন গ্রামে নেমে এলো সুখ, শান্তি ও বিপুল স্বচ্ছন্দ। কিন্তু এই সুখ স্বচ্ছন্দ বেশি দিন টিকল না। একটা কথা আছে, সংসার সুখে হয় রমণীর গুণে। কিন্তু কোনো রমণী যদি কূটনৈতিক ও হিংসা পরায়ণ হয়, তখন তার গুণে আস্তে আস্তে সব ধ্বংসের পথে এগিয়ে যায়। আপনারা ভাবছেন যে আমি হঠাৎ এই কথাটা বললাম কেন? তবে শুনুন, চন্দ্রনীলকান্ত চৌধুরীর স্ত্রী যেমন শান্ত, নম্র ও লক্ষ্মীশ্রী ছিলেন, তেমনই ঠিক তার উল্টো হলেন কমলকান্ত চৌধুরীর স্ত্রী প্রভাবতী দেবী। তাকে অলক্ষ্মী বলা হলেও খুব কম বলা হবে। তিনি তার নিজের সুখ, স্বাচ্ছন্দ্য ও বিলাসিতা ছাড়া আর কিছুই ভাবতে পারতেন না। এই প্রভাবতী দেবী আর কমলকান্ত চৌধুরীর একমাত্র সন্তান হলো সূর্যকান্ত চৌধুরী। সূর্যকান্ত চৌধুরী কিন্তু তার বাবার মতো হলো না। সে হলো তার দাদুর মতো, নীলকান্ত চৌধুরীর মতো, দাম্ভিক, অত্যাচারী ও দুশ্চরিত্র।
এবং সূর্যকান্ত চৌধুরীর মা প্রভাবতী দেবী তার ছেলের এই নোংরামোগুলিকে প্রশ্রয় দিতে দিতে তাকে বড় করে তুললেন। ভবিষ্যতে এর যে কি ভয়ানক রূপ নিতে পারে তা তিনি একবারের জন্যও চিন্তা করলেন না। সূর্যকান্ত চৌধুরীর বাবা কমলকান্ত চৌধুরী যতদিন জমিদারি সামলাচ্ছিলেন ততদিন একরকম চলছিল। তিনি গ্রামের প্রজাদের অর্থ, জামাকাপড় দান করে, খাজনা মুকুব করে গ্রামবাসীদের অনেক সাহায্য করতেন। কিন্তু তার স্ত্রী প্রভাবতী দেবীর এইসব পছন্দ হতো না। তুমি দেখছি দান ধ্যান করে জমিদারি লাটে তুলবে। আমি এখনো বলছি নিজেকে সামলে নাও। গ্রামবাসীরা যে তোমার সুযোগ নিচ্ছে, তুমি কি তাও বোঝো না? এত বোকা তো তুমি নও। তুমি আমাকে জ্বালাতন করবে বলে এইসব করছো। তোমার মরণ হয় না? কিন্তু এইসব কটু কথা কমল নারায়ণ চৌধুরী কানেও তুলতেন না। তিনি তার কাজ করে যেতেন, তিনি প্রজাদের সাহায্য করে যেতেন। কিন্তু ভগবান মনে হয় কোনো রকমভাবে এই প্রভাবতী দেবীর কথা কানে শুনে নিলেন এবং খুব অসময়ে কমল নারায়ণ চৌধুরী মাত্র 2 দিনের জ্বরে মারা গেলেন। তারপর সূর্যকান্ত চৌধুরী জমিদার হয়ে বসলেন এবং গ্রামে নেমে এলো এক কালো ছায়া। তিনি গ্রামবাসীদের ওপর অত্যাচার তো করতেনই, তার সাথে সাথে গ্রামের মেয়ে বউদের সতীত্ব লুণ্ঠন করতেও ছাড়তেন না। প্রতিদিন রাতে তার একটা করে নতুন শরীর ভোগ করতে না পারলে শান্তিতে ঘুম আসতো না। কমলকান্ত চৌধুরী কিন্তু বুঝতে পেরেছিলেন যে তার ছেলে উচ্ছন্নে চলে যাচ্ছে, আর অতিরিক্ত ভালোবাসার ফলে তার মা প্রভাবতী দেবী ছেলেকে একবারের জন্য শাসন করছেন না। তাই তিনি ঠিক করলেন ছেলেকে ঘরমুখো করার জন্য ছেলের এবার তিনি বিয়ে দেবেন, এবং যেই ভাবা সেই কাজ। কমলকান্ত চৌধুরী মারা যাবার ঠিক 1 বছর আগে ছেলের বিয়ে দিয়েছিলেন পাশের গ্রামের জমিদারের একমাত্র মেয়ে সুধা রানীর সাথে। মেয়েটিকে দেখতে ছিল অপূর্ব সুন্দরী, যেন এক লক্ষ্মী প্রতিমা। তার রূপে মুগ্ধ হয়ে প্রতাপ নারায়ণ ঘরমুখো হলো বটে, কিন্তু কথায় আছে না, এক জীবনে সব কিছু পাওয়া যায় না। প্রভাবতী দেবী বউয়ের রূপে হিংসা করতে লাগলেন। তার মনে হলো তার ছেলে সূর্যকান্ত তার মায়ের কাছ থেকে সরে যাচ্ছেন। যতদিন কমলকান্ত বেঁচে ছিলেন প্রভাবতী দেবী অনেক কটু কথা সুধারানীকে শোনালেও কোনো ক্ষতি তিনি তার করতে পারেননি। কিন্তু যেদিন কমলকান্ত মারা গেলেন তারপর থেকে সুধারানীর ওপর তার অত্যাচারের মাত্রা দিন দিন আরও বেড়ে যেতে লাগলো। মনে হলো ভগবান এই ছোট্ট মেয়েটার ওপর খুব বড়ই ক্ষিপ্ত ছিলেন। কারণ বিয়ের 1 বছর পূর্ণ হলেও তখনও মা হতে পারেননি সুধারানী। কি হবে ওই রূপ নিয়ে? কি হবে? আমি কি ওই রূপ ধুয়ে জল খাবো? এই বাড়িতে আসার 1 বছর যেতে না যেতে শ্বশুরটাকে খেলে ওই রূপে ভুলিয়ে আমার ছেলের মাথা মুন্ডু চিবোচ্ছ। এবার আমার সংসারটাকে চিবোবে? 1 বছর হয়ে গেল, এখনও একটা সন্তানের মা হতে পারলে না। বাঁজা মেয়ে মানুষ। কোথায় আমি একটা নাতির মুখ দেখতে চেয়েছিলাম, তাও তো দিতে পারলে না। তোমার মতো বাঁজা মেয়ে মানুষের সকালবেলা মুখ দেখাও পাপ। যাও, নিজের বাপের কাছে ফিরে যাও। তুমি এই বাড়ি থেকে বেরোলে আমার বাড়িতে শান্তি ফিরে আসবে। সুধারানী সবার সামনে অপমানিত হয়েও শাশুড়ির পায়ে পড়লেন। আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না মা। আপনি দেখবেন ভগবান একদিন ঠিক আমার দিকে মুখ তুলে চাইবে। আমি ঠিক মা হব। আমাকে একটু সময় দিন মা। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না মা। আমি আপনার পায়ে পড়ি। আমাকে একটুখানি সময় দিন মা। আমাকে একটুখানি সময় দিন। পা ছাড়ো, নোংরা মেয়ে ছেলে কোথাকারে। এই ঘটনার বেশ কয়েকদিন পরে একদিন সকালবেলা কাছারি বাড়িতে সূর্যকান্ত চৌধুরী ও তার নায়েব জমিদারির হিসেব দেখছিলেন। সেই সময় প্রভাবতী দেবী কাছারি বাড়িতে ঢুকে এলেন। নায়েব মশাই, আপনি একটু বাইরে যান, আমার সূর্যর সঙ্গে কিছু কথা আছে। নায়েব মশাই চলে যেতে প্রভাবতী দেবী প্রথম কথা বললেন, হ্যাঁ রে সূর্য, সংসারের দিকে তোর কোনো নজর নেই। ভালো মন্দ সব কিছু আমাকেই দেখতে হয়। বলি, বউয়ের রূপ দেখে ভুলে থাকলে চলবে? বিয়ের 1 বছর পার হয়ে গেল, বউ তো একটা নাতির মুখও আমাকে দেখাতে পারলো না। পাড়া প্রতিবেশী যে কটু কথা বলছে সেসব তো আমাকেই শুনতে হয় নাকি? বলি, ওই বাঁজা মেয়ে ছেলেটাকে আর কতদিন পুষবো?
নয় তুই একটা বিয়ে কর, না হয়তো আমাকে বল, আমি ওকে পুড়িয়ে মেরে ফেলছি। ওর বাপ যখন এসে জিজ্ঞেস করবে তখন বলবো নিজে গায়ে আগুন লাগিয়ে পুড়ে মরেছে হতভাগী। কিন্তু তা আর করতে হয়নি প্রভাবতী দেবীকে। শাশুড়ির অসহ্য মানসিক ও শারীরিক অত্যাচারে সুধারানী এমনিই মারা গেল। যেদিন সে মারা গেল সেদিন সূর্যকান্তর হাতটি ধরে বলেছিল, ওগো ওগো শুনছ, আমি আমি চলে যাচ্ছি গো, আমি চলে যাচ্ছি, আর তোমাদের বিরক্ত করব না, আর তোমাদের বিরক্ত করব না। এবার তুমি তোমার মায়ের পছন্দে একটা বিয়ে করো, যে তোমাকে, তোমার মাকে একটা সুন্দর বংশধর দিতে পারে। তুমি খালি আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। আমি চলি গো, আমি চলি। তুমি ভালো থেকো, তুমি শুধু ভালো থেকো। এই বলে সুধারানী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এরপর থেকে সূর্যকান্ত চৌধুরী যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। সে তার প্রজাদের ওপর অত্যাচারের মাত্রা দিন দিন আরও বাড়িয়ে তুলল। একদিন সূর্যকান্ত চৌধুরী তার দুটি লাঠিওয়ালাদের নিয়ে ঘোড়ায় চড়ে কি একটা কাজে গিয়েছিলেন। তারা কাজ শেষ করে যখন বাড়ি ফিরে আসছে তখন সন্ধ্যা হব হব। সূর্যকান্ত দেখলেন ওই গ্রামেরই কোনো এক ছোট জাতের মেয়ে মাথায় এক ঝুড়ি জ্বালানি কাঠ নিয়ে বাড়িমুখো ফিরছে। সে সজোরে ঘোড়া থামিয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে পড়লেন। মেয়েটি ভয় পেয়ে আঁতকে ওঠে। কে? সূর্যনারায়ণ এবার ঘোড়া থেকে নেমে মেয়েটিকে বলে, এ মাগি, তোর নাম কি রে? কোথায় যাচ্ছিস? বাড়ি? কিন্তু এখন তো তোর আর বাড়ি যাওয়া হবে না। এই কথা শুনে মেয়েটি আরও ভয় পেয়ে যায়। কেন কেন বাবু, কেন? আমি আমি ঘর যাব না কেন? সূর্যকান্ত চৌধুরী অট্ট হাসি হেসে ওঠেন। কারণ আমি তোর সাথে একটু ফুর্তি করব বলে। আর তুই যদি কিছুটা সময় আমার সাথে কাটাস তাহলে অনেকগুলো টাকাও পাবি। মেয়েটি কিছু আন্দাজ করতে পারে। না না বাবু, আমাকে আমাকে ঘর যেতে দে। আমার বাপ তো আমার জন্য অপেক্ষা করে বসে আছে ঘরে বটে। আমাকে আমাকে ছেড়ে দে বাবু, আমাকে ছেড়ে দে। এই কথা বলে মেয়েটি প্রাণপণে দৌড়তে থাকে। তখন সূর্যকান্ত চৌধুরী আরও হিংস্র হয়ে ওঠে। সে তার দুটি লাঠিওয়ালাদের উদ্দেশ্যে চিৎকার করে ওঠে, ধর সালিম মাগিকে, ধর। সালিম মাগির দেখছি খুব তেজ, ওর তেজ আজ কী করে ঘোচাতে হয় আমিও দেখে নেব। মেয়েটি কিন্তু প্রাণপণে দৌড়তে শুরু করলেও ঘোড়ায় চড়া লাঠিওয়ালাদের সাথে দৌড়ে মেয়েটি পার পেল না। কিছুক্ষণের মধ্যেই লাঠিওয়ালাগুলো ধরে ফেলল মেয়েটিকে। তখন পুরো অন্ধকার নেমে গেছে। সেই অন্ধকারের মধ্যে মেয়েটিকে টেনে হিজড়ে জঙ্গলের মধ্যে এনে ফেলল লাঠিওয়ালাগুলো। তারপর সূর্যকান্ত চৌধুরী বিশ্রী একটা হাসি হেসে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ল। মেয়েটি ভয়ে চিৎকার করে উঠল, আমায় ছেড়ে দে, ছেড়ে দে বাবু, আমায় ছেড়ে দে। আহা, লাগছে, আমার লাগছে, ছাড় ছাড়, আমাকে ছাড়। এই কথা শুনে সূর্যকান্ত চৌধুরী মেয়েটার গলাটা টিপে ধরল। এই মাগি, চুপ কর, একদম চুপ কর। তোর নরম শরীরটাকে আগে কামড়ে আঁচড়ে আমার শরীরে জ্বালা মেটাই, তারপর তোকে ছেড়ে দেবো। একদম চুপ কর মাগি। তারপর মেয়েটার খালি একটা সামান্য গোঙানির আওয়াজ শোনা গেল। কিছুক্ষণ পরে সূর্যকান্ত চৌধুরী যখন নিজের কামনা বাসনা মিটিয়ে যখন মেয়েটার শরীরটাকে ছাড়ল, তখন দেখা গেল মেয়েটার শরীরটা নিথর হয়ে গেছে। তার শরীরে প্রাণ বলতে আর কিছুই নেই। এরপর সূর্যকান্ত চৌধুরীর লাঠিওয়ালাগুলোকে ডেকে পাঠালো। তারপর বলে উঠল, এই শোন, এই মাগিটার দেহটা কোনো আস্তা করে ছুঁড়ে ফেলে দিকে যা। আমাকে খুব তেজ দেখাচ্ছিল, দেখ কী অবস্থা করেছি, শালির তেজ একেবারে ঘুচিয়ে দিয়েছি।
ছেলের এই কুকীর্তির কথা সবই জানতে পারলেন প্রভাবতী দেবী, কিন্তু নিজের স্বভাব দোষে কিছুই বললেন না সূর্যকান্ত চৌধুরীকে। এর কয়েকদিন পরের কথা, প্রভাবতী দেবী তার দুঃসম্পর্কের এক বিধবা বোন ও তার মেয়ে চম্পাকে নিয়ে এলেন এই জমিদার বাড়ি টুকটাকি কাজকর্ম করে দেবার জন্য। সেই বোনই একদিন প্রভাবতী দেবীকে বুদ্ধি দিলেন। দিদি শোনো, তোমায় একটা কথা বলি, এই বংশ রক্ষা করার জন্য তুমি সূর্যকান্তর আবার বিয়ে দাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। গরিব ঘরে মেয়ে আনলেও অসুবিধে নেই, তোমার তো বংশধর নিয়ে কথা গো দিদি। তুমি যদি রাজি থাকো তাহলে আমাদের গ্রামে আমার এক পরিচিতি পরিবার আছে, তাদের সাথে কথা বলবো, যাতে তারা ব্রাহ্মণ, তবে ওরা খুবই গরিব, মেয়েকে ওরা কিচ্ছুটি দিতে পারবে না। আর মেয়েটা যে খুব একটা দেখতে সুন্দর তাও নয়, গায়ের রঙটা একটু কালো। কিন্তু কি করবে বলো, তোমার ছেলের স্বভাবের কথা এই গ্রামে কেন, অন্য গ্রামের অনেক লোকই জেনে গেছে। তারা কি তাদের সুন্দর মেয়ে তোমার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হবে? তাদের কি দায় পড়েছে? আর গরিব ঘরের মেয়ে এলে তোমারই ভালো, সারা জীবন তোমার পায়ের তলায় পড়ে থাকবে, মাথা তুলে দাঁড়াতে পারবে না, বুঝলে? সব দিক চিন্তা করেই প্রভাবতী দেবী আবার ছেলের বিয়ে দিতে রাজি হলেন। একদিন সকালে প্রভাবতী দেবীর বোন তার গ্রামে গিয়ে প্রহ্লাদ বানুজ্যের কাছে বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু সব শুনে প্রহ্লাদ বানুজ্যে এই বিয়েতে রাজি হলেন না। দেখুন, আমরা গরিব হতে পারি, কিন্তু সব জেনে শুনে মেয়েকে হাত পা বেঁধে মৃত্যুর মুখে এক ধাপ এগিয়ে দিতে পারবো না, আপনি এখন আসতে পারেন। সামনেই দাঁড়িয়েছিল প্রহ্লাদ বানুজ্যের স্ত্রী মহামায়া। সে তারস্বরে চিৎকার করে উঠলেন, হ্যাঁ ওগো, কি বলছো গো তুমি? হ্যাঁ, তো বড় ঘর থেকে তোমার মেয়ে সম্বন্ধ এসেছে আর তুমি সেটা না করে দিচ্ছ? বলি তোমার বুদ্ধি ঘাটে চলে গেছে না কি গো? আমি না হয় ওর সৎ মা, ওর ভালো চাই নে, তুমি তো চাও। তোমার ওই রোগা কালো মেয়েকে কে বিয়ে করবে? কিন্তু তাতেও যখন প্রহ্লাদ বানুজ্যে এই বিয়েতে সায় দিলেন না, তখন চালাকি করে প্রভাবতী দেবীর বোন মহামায়াকে টাকার লোভ দেখাতে লাগলেন। তিনি বললেন, শোনো গো বউ, তোমাদের আমি অনেক ধরে চিনি জানি, তাই বলছি, চন্দ্রাবলীর সাথে যদি জমিদার মশাইয়ের বিয়ে দাও তাহলে তার মা তোমাকে নগদ 1000 টাকা দেবেন, বুঝলে? এবার তোমরা যা ভালো মনে হয় করো। এই বলে তিনি চলে গেলেন। চন্দ্রাবলীর যখন 5 বছর বয়স, তখন একটা খুব কঠিন অসুখে চন্দ্রাবলীর মা মারা যায়। মারা যাবার সময় সে তার স্বামী প্রহ্লাদ বানুজ্যের কাছ থেকে কথা নিয়েছিলেন সে যেন তাদের মেয়েকে খুব আদর যত্নে মানুষ করেন। কিন্তু ভাগ্য বলেও একটা কথা আছে, সেই ভাগ্যের পরিহাসে মেয়েকে ভালো করে দেখাশোনা করার জন্য প্রহ্লাদ বানুজ্যে আবার একটা বিয়ে করলেন। কিন্তু এই বিয়েই চন্দ্রাবলীর জীবনে কাল হয়ে দাঁড়ালো। সে মা তো পেল, কিন্তু সেই মায়ের ভালোবাসা পেল না। কিন্তু তার বাবা তাকে খুব ভালোবাসতেন, কিন্তু ভালোবাসলে কি হবে, সংসারে অশান্তির ভয়ে মহামায়ের মুখের ওপর কিছু বলতেও পারতেন না। সেই অশান্তির জোরেই হোক আর টাকার লোভেই হোক, প্রহ্লাদ বানুজ্যেকে এই বিয়ের ব্যাপারে রাজি করে ফেললেন মহামায়া। দেখো, আমি বলে রাখছি, তুমি যদি এই বিয়ে দিতে না চাও তাহলে দেখবে কাল সকালে আমার দেহটা ওই পুকুরে ভাসছে, এই বলে রাখলাম, আর আমার মরার জন্য দায়ী থাকবে তুমি। শেষমেশ অশান্তির ভয়ে পাঁজি ও দিনক্ষণ দেখে মায়ের অনেক অনুরোধে সূর্যকান্ত চৌধুরী ও চন্দ্রাবলী 4 হাত এক হয়ে গেল। তবে এই বউ সূর্যকান্ত চৌধুরীর পছন্দ হলো না। তার আগের বউয়ের যা রূপ ছিল তার ধারে কাছেও যায় না এই মেয়ে। বিয়ের সবে 5 কি 6 দিন হয়েছে, এখনো অষ্টমঙ্গলাও কাটেনি। একদিন রাতে কিসের একটা অস্বস্তিতে চন্দ্রাবলীর ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে তার বিছানায় তার স্বামী নেই। তখন চন্দ্রাবলী তার স্বামীর খোঁজের জন্য ঘরের বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে কিছুটা হাঁটার পরই সে একটা চাপা কথা বলার ও হাসির আওয়াজ শুনতে পায়। এত রাতে কে কথা বলছে সেটা দেখার জন্য একটু এগোতেই তার 2 পা স্থির হয়ে আসে।
সে দেখে প্রভাবতী দেবীর ছোট বোনের মেয়ে চম্পার ঘরে তার স্বামী সূর্যকান্ত চৌধুরী ওই মেয়েটির সঙ্গে বিবস্ত্র অবস্থায় শুয়ে আছেন। চম্পা সূর্যকান্ত চৌধুরীর চুলে বিলি কাটতে কাটতে বলে উঠল, আমি ভেবেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে, তুমি হয়তো আর আমার কাছে আসবে না, আর আমাকে আদরও করবে না। নতুন বউ পেয়েছো, নতুন বউয়ের রূপে এখন মজে আছো। কিন্তু তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সারা দিন তুমি যা করো করো, কিন্তু প্রত্যেকটা রাত্রিরে তোমাকে আমার চাই। আমি একটা রাতও তোমাকে ছাড়া থাকতে পারবো না, এই আমি বলে দিলুম। কথায় আছে যে রক্ত কথা বলে। আজ সেই দুশ্চরিত্র চন্দ্রনীলকান্ত চৌধুরীর রক্ত কথা বলে উঠল। সূর্যকান্ত চৌধুরী চম্পার গাল টিপে বলে উঠলেন, আমি তোমার কাছে আসবো না? হ্যাঁ, আমার চম্পা রানী, তোমার শরীরের প্রত্যেকটা খাঁজ আমার নেশা ধরিয়ে দেয়। তোমার হাতের ছোঁয়ায় আমার সারা শরীর সজাগ হয়ে ওঠে। তুমি বোঝো না? হ্যাঁ চম্পা রানী, তুমি সে কথা বোঝো না? চম্পা এই কথা শুনে বলে উঠল, আর তোমার বউ, সে বুঝি ছুঁলে তোমার কিছু হয় না? এই কথা শুনে সূর্যকান্ত চৌধুরী বিরক্তির স্বরে বলে ওঠে, ওই মাগির কথা বলিস না আমার সামনে। মেয়ে ছেলেটার কাছে যেতে ঘেন্না করে, গায়ের রং কয়লার থেকেও কালো, শালির শরীরে একটু মাংস আছে, বুকের খাঁজই বোঝা যায় না মাগির। জড়িয়ে ধরলে মনে হয় কোনো কাঠকে জড়িয়ে ধরেছি। তার আবার নাম কি? চন্দ্রা বলি। ও ভগবান! এই সব নোংরা কথাগুলো শুনে চন্দ্রাবলী অপমানে একেবারে মাটিতে মিশে যাচ্ছিল। সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। তার দুই চোখ দিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা। সেই চোখের জলে তার চারিদিক অন্ধকার ও ঝাপসা হয়ে গেল। সে সেখান থেকে দৌড়ে চলে আসার সময় তার হাতে ধাক্কা লেগে চম্পার ঘরের সামনের টেবিলের ওপর রাখা একটা ফুলদানি পড়ে ভেঙে যায়। তার আওয়াজে দুটি বিবস্ত্র নগ্ন শরীর সজাগ হয়ে ওঠে। চন্দ্রাবলী একবারের জন্য তা টের পায় না। তারা ঘরের বাইরে এসে দেখে চন্দ্রাবলী দৌড়ে চলে যাচ্ছে। চম্পাই প্রথম কথা বলে ওঠে, জমিদারবাবু, ও জমিদারবাবু, বৌরানী, বৌরানী যে সব জেনে গেল, এবার এবার কি হবে আমাদের? সূর্যকান্ত আর কোনো কথা বললেন না। দৌড়ে গিয়ে চন্দ্রাবলীকে সে ধরে ফেললেন। এই এই মাগি, এত রাত্রিরে তুই এ ঘরের সামনে কি করছিস? হ্যাঁ, কি করছিস এ ঘরের সামনে? লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলিস? এত সাহস তোর? হ্যাঁ, এত সাহস? এই কথা শুনে চন্দ্রাবলী বলে ওঠে, আমি এতই যদি কুৎসিত হই, এতই যদি অসুন্দর হই, তাহলে আপনি আমাকে বিয়ে করেছিলেন কেন? বিয়ে করে আমার জীবনটাকে এইভাবে শেষ করে দিলেন। আর চম্পা, চম্পা তো আপনার দূর সম্পর্কের বোনের মতো, আপনি তার সাথে? ছি ছি ছি, আপনাদের লজ্জা হওয়া উচিত। কাল সকালবেলা আপনাদের মুখোশ আমি সবার সামনে টেনে ছিঁড়ে দেবো, এই আমি বলে রাখলাম। কথাগুলো বলে চন্দ্রাবলী সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সূর্যকান্ত তাকে চলে যেতে দিল না। সজোরে তার গলাটা চেপে ধরল। কিছুক্ষণ পাখির মতো ছটপট করে দেহটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। তখন সেই ঠান্ডা হয়ে যাওয়া শরীরটাকে সূর্যকান্ত চৌধুরী ও চম্পা দুজনে মিলে রাজবাড়ির সামনে পুকুরের জলে ফেলে দিল। চুপ করে খালি একটা শব্দ হলো। সেই শব্দ কারোর কানে গেল না। খালি একটা রাতজাগা পাখি তারস্বরে চিৎকার করতে করতে বাড়ির সামনে দিয়ে উড়ে চলে গেল। পরের দিন সকালে প্রহ্লাদ বানুজ্জে অষ্টমঙ্গলায় মেয়েকে বাড়ি নিয়ে যাবেন বলে জমিদার বাড়িতে এলেন, কিন্তু তিনি তার বাড়িতে নিয়ে গেলেন তার মেয়ের নিশ্চুপ নিথর দেহটা। প্রভাবতী দেবী গর্জে উঠেছিলেন, বলি, আপনার মেয়ের চরিত্রে দোষ ছিল, আপনি কি সেটা জানতেন না? নাকি টাকার লোভে ওই নোংরা মেয়ে ছেলেটাকে আমার ছেলের ঘাড়ে চাপাতে চেয়েছিলেন? না হলে বিয়ের 7-8 দিনের মধ্যে কি এমন হলো যে আপনার মেয়ে পুকুর জলে ডুবে আত্মঘাতী হলো? জানি না বাবা। প্রহ্লাদ বানুজ্জে চুপ করে তার মেয়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। প্রভাবতী দেবীর কোনো কথারই কোনো উত্তর দিলেন না, কিন্তু মনে মনে তিনি ঠিক করে ফেললেন এর শেষ দেখে তিনি ছাড়বেন। এরপর প্রহ্লাদ বানুজ্জে মনে অনেক কষ্ট, ক্ষোভ আর অনেক রাগ নিয়ে তিনি তার ছোট্ট মেয়ের মুখে আগুন দিলেন। যখন সব কাজকর্ম শেষ হলো, সবাই যখন সবার বাড়ি ফিরে গেল,
তখনও প্রহ্লাদ বানু যে সেই একই জায়গায় চুপ করে বসে রইল। তারপর সে আস্তে আস্তে উঠে তার মেয়ের অস্থি গঙ্গার জলে তিনি ভাসালেন না। সেই অস্থির কিছুটা অংশ তিনি নিজের বাড়ির মাটিতে আর কিছুটা অংশ জমিদার বাড়ির মাটিতে লুকিয়ে পুঁতে রাখলেন। এর ঠিক দিন 15 বাদে চন্দ্রাবলীর সৎ মা মহামায়া দেবী সংসারে সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যা হবার ঠিক মুখে মুখে পুকুরে যান গা ধুতে। মা, ও মা, তুমি কেমন আছো মা? এই মা ডাকটা শুনে মহামায়া দেবী চমকে উঠে বলেন, কে কে আমাকে মা বলে ডাকছে, কে? এরপর মহামায়া দেবী দেখতে পান জল থেকে উঠে আসছে একটা নারী শরীর। সেই শরীরটাকে দেখে তিনি আঁতকে ওঠেন। তার সারা শরীরের মাংস গলে গলে পড়ছে। সেই গলা পচা মাংস থেকে একটা এতখানি বদ গন্ধ বেরোচ্ছে যে সেই বদ গন্ধ চারিদিক ভরে উঠেছে। সেই নারী শরীর কথা বলে উঠল, ও মা, মা, তুমি তুমি টাকার জন্য আমাকে মেরে ফেললে? হ্যাঁ, তুমি বাবাকে বলেছিলে না আমার বিয়ে না দিলে তুমি ডুবে মরবে? মা, তুমি তো বেঁচে আছো, কিন্তু কিন্তু দেখো আমি আমি মরে গেছি। হ্যাঁ মা, আমি মরে গেছি। এসো মা, এসো, তোমার তোমার সেই ডুবে মরার আশাটা আজ পূর্ণ করে দেবো। হ্যাঁ গো মা, আজ পূর্ণ করে দেব। তার সেই গগনভেদী হাসির আওয়াজে সারা পুকুর পাড় থম মেরে গেল। আর মহামায়া দেবীর শুধু একটা আর্তচিৎকার শোনা গেল, না। সন্ধে নামার অনেক পরেও যখন মহামায়া দেবী বাড়িতে ফিরলেন না, তখন প্রহ্লাদ বানুজ্জে গ্রামের সবাইকে নিয়ে মহামায়াকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে তারা পুকুর পাড়ে গিয়ে দেখলেন সেখানে মহামায়ার মৃতদেহটা পুকুরের জলে ভাসছে। সবাই খুব অবাক হলেও প্রহ্লাদ বানুজ্জে কিন্তু অবাক হলো না। তার মুখে খেলে গেল একটা হালকা হাসি, সবার চোখের অলক্ষ্যে। তিনি বুঝে গেলেন তার চন্দ্রাবলী আবার ফিরে এসেছে। এই কুলাঙ্গারগুলোকে শাস্তি দিতে সে ফিরে এসেছে। এবার শুরু হবে এক মৃত্যুলীলা। এর ঠিক 2 দিন পরের ঘটনা। রাতের বেলা চম্পা আলুথালু অবস্থায় শাড়ি ঠিক করতে করতে সূর্যকান্ত চৌধুরীর ঘর থেকে বেরিয়ে আসছে। হঠাৎ তার মনে হলো তাকে দূর থেকে যেন কেউ লক্ষ্য করছে। সে বিচলিত হয়ে তার ঘরে যাবার সময় সে তার সেই বৌরানীকে দেখতে পেল। বৌরানী! তার সেই বিভৎস রূপ দেখে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু চিৎকার করতে পারল না। মনে হলো তাকে যেন বোবায় ধরেছে। সকালবেলা তার দেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় ছাদের ওপর পাওয়া যায়। তার ওই দেহটা দেখে অনেকেই আতঙ্কিত হয়ে উঠেছিল। সবাই বলে উঠল, এটা পাপের ফল। চম্পার এইভাবে মরে যাওয়াটা কিন্তু প্রভাবতী দেবী কিছুতেই মেনে নিতে পারলেন না। তিনি ভয় পেয়ে গেলেন। তিনি তার ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন যে চম্পার এই মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, কিন্তু সূর্যকান্ত চৌধুরী তখন মেয়ে ছেলে আর মদ নিয়ে এতটাই ব্যস্ত ছিল, সে তার মা প্রভাবতী দেবীর কথা কানেও তুললেন না। এই ঘটনার বেশ কিছুদিন পরের কথা। একদিন রাতে মদ খেয়ে টলতে টলতে বাইজি বাড়ি থেকে ফিরছিলেন সূর্যকান্ত চৌধুরী। বাড়িতে ঢোকার মুখে তিনি কাউকে দেখতে পেলেন। কে কে ওখানে? কে? আমি বলে খুব সুন্দর একটা নারী মূর্তি সূর্যকান্ত চৌধুরীর সামনে এসে দাঁড়ালো। সেই নারী মূর্তিটিকে দেখে সূর্যকান্ত চৌধুরীর নেশা মাথায় উঠে গেল। নারী মূর্তিটির সমস্ত শরীর জলে ভেজা। তাকে দেখে যেন মনে হচ্ছে সবে মাত্র জল থেকে উঠে এসে দাঁড়িয়েছে সূর্যকান্ত চৌধুরীর সামনে। তার সেই ভেজা শাড়ির মধ্যে দিয়েও শরীরের প্রতিটি অংশ সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন সূর্যকান্ত চৌধুরী। নারী মূর্তির নিটল স্তন দুটি দেখে সূর্যকান্ত চৌধুরী এতটাই উত্তেজিত হয়ে উঠলেন যে তিনি একেবারের জন্যও চিন্তা করলেন না এত রাত্রে এই নারী মূর্তি তার বাড়ির সামনে কি করছে। এবার মেয়েটি কথা বলে উঠল, জমিদার মশাই,
আমি তো এতক্ষণ আপনার জন্যই এখানে অপেক্ষা করছিলাম। আপনি আমাকে ভোগ করতে চান না? আমার শরীরের মধ্যে আপনার শরীর এক করে দিতে চান না? এই বলে একটা লাস্যময়ী হাসি হেসে উঠল মেয়েটি। এরপর সূর্যকান্ত চৌধুরী কোনো কিছু চিন্তা না করে শুধুমাত্র শারীরিক সুখের জন্য মেয়েটিকে কোলে তুলে নিয়ে গিয়ে তার ঘরের বিছানায় নিয়ে গিয়ে ফেললেন। জমিদার মশাইয়ের নেশা তখন একেবারে কেটে গেছে। তিনি মেয়েটিকে সজোরে জড়িয়ে ধরে বলে উঠলেন, তোমার মতো এত সুন্দরী মেয়ে মানুষ আমি আগে কখনো দেখিনি জানো। তোমাকে আমি এই রাজবাড়িতে আমার রানী করে রাখবো, বুঝলে? রানী করে রাখবো আমার। তোমার মুখের ওপর কারোর কোনো কথা বলার সাহস থাকবে না। মেয়েটি তখন একটা হালকা হাসি হেসে জমিদারবাবুর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল, জমিদার মশাই, আপনার জীবনের এটাই শেষ রাত নয় তো আমার মতো সুন্দরী নারী দেহ ভোগ করার জন্য? এই কথাটা শুনে সূর্যকান্ত চৌধুরী একটু অবাক হলেন বটে, কিন্তু শরীরের খিদে বড্ড বড় খিদে, তাই মেয়েটির কথায় কোনো গুরুত্ব দিলেন না জমিদার মশাই। মেয়েটি এবার বিষাক্ত সাপের মতো সূর্যকান্ত চৌধুরীকে আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে হিসির শব্দে বলে উঠল, জমিদার বাবু, আমার শরীরের নরম মাংস, নিটল স্তন, শরীরের প্রত্যেকটি খাঁজ আপনি উপভোগ করতে পারছেন তো? না আগের মতো এখনও আমাকে শক্ত কাঠ লাগছে? সেই অদ্ভুত হাসির শব্দ সূর্যকান্ত চৌধুরী আর কিছুতেই সহ্য করতে পারল না। তাকে নিজের কাছ থেকে ঠেলে ফেলে দিয়ে বলে উঠল, কে কে তুমি? চন্দ্রাবলী? মেয়েটি যখন সোজা হয়ে সূর্যকান্ত চৌধুরীর সামনে দাঁড়ালো তখন দেখা গেল সেই সুন্দর নারী মূর্তির রূপ বদলে গেছে। সেখানে দাঁড়িয়ে আছে কালো রোগা চন্দ্রাবলী। তার রূপ বীভৎস লাগছে। তার শরীরের সারা মাংস পচে গিয়ে গলে গলে পড়ছে। এই বীভৎস দৃশ্য দেখে নিজেকে আর স্থির রাখতে পারল না সূর্যকান্ত চৌধুরী। সে হাত জোর করে চন্দ্রাবলীর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। আমাকে ক্ষমা করে দাও চন্দ্রাবলী, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি আমি বড্ড ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি। আমি এ ভুল আর করব না, আমাকে ক্ষমা করে দাও। এই কথা শুনে মেয়েটি আবার অট্ট হাসি হেসে উঠল। তোমাকে? জমিদার বাবু, তোমাকে ক্ষমা করে দেব? তোমাকে যদি আমি ক্ষমা করে দিই তাহলে অনেকগুলো নিরীহ মেয়ের ওপর অবিচার করা হবে। তোমাকে আমি আর ক্ষমা করব না। পরের দিন সকালবেলা, অনেক বেলা হয়ে গেছে, তখনও সূর্যকান্ত চৌধুরী ঘুম থেকে উঠছেন না দেখে তার মা প্রভাবতী দেবী তাকে ডাকতে যান। সূর্যকান্ত চৌধুরী ঘরের দরজা খুলতেই প্রভাবতী দেবী একটা আর্তচিৎকার করে ওঠেন, সূর্য! তার এই চিৎকার শুনে বাড়ির সবাই দরজার সামনে এসে থমকে যান। দেখেন কড়িকাঠ থেকে সূর্যকান্ত চৌধুরীর মৃতদেহটি ঝুলছে। সেই দিন রাতে ছেলের মৃত্যু শোকে কিছুতেই ঘুম আসছে না প্রভাবতী দেবীর। এমন সময় ঘরের বাইরে তিনি কাউকে একটা দেখতে পেলেন। কে রে, কে ওখানে? এই বলে ঘর থেকে বেরিয়ে আসেন প্রভাবতী দেবী। তুমি তো চন্দ্রাবলী, তুমি তো মরে গেছো, তুমি কি করে এখানে এলে? এই কথাটা শুনে চন্দ্রাবলী একটা অদ্ভুত হাসি হেসে ওঠে। হ্যাঁ, আমি চন্দ্রাবলী। আমি তোকে জানাতে এসেছি, তোর ছেলেকে আমি মেরে দিয়েছি, গলা টিপে একেবারে কড়িকাঠে ঝুলিয়ে দিয়েছি। দেখেছিস সকালবেলা তোর ছেলে কেমন শান্তভাবে ঝুলছিল? কিন্তু তুই চিন্তা করিস না, তোকে আমি মারব না। তুই একটু একটু করে মরবি, আর তোর এই জমিদার বংশ আমার অভিশাপে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তুই খালি পাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি।
তোর পাপ তোকে আজকে পুরো শেষ করে দিল। বুঝলি, তোর পাপ তোকে আজকে পুরো শেষ করে দিল। অনেক বছর কেটে গেছে। সেই পলাশডাঙ্গার জমিদার বাড়ি এখন ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে। সেখানে মানুষ কেন দিনের আলো যেতে ভয় পায়। এখনও লোকমুখে শোনা যায় সেই বাড়ির সামনে দিয়ে গেলে কখনো একটা করুণ কান্না, কখনো একটা বিকট আর্তনাদ শোনা যায়। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন একটি গল্পের সাথে। আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।